মানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা ভাই। চট্টগ্রামে আর যাওয়া লাগবে না, সিবোর্ডে আর যাওয়া লাগবে না, এখানে আপনার ঢাকা শহরে বসেই আপনি এখন সমুদ্র সৈকতের স্বাদ পাইতেছে। সরকারি সরকার পালায় যাওয়ার পরে আমরা মনে করছি দেশের উন্নয়ন হবে, কিন্তু আসলে মূলত দেশের কোনো উন্নয়ন হয় নাই, দেশের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। যে যার পকেট ভরতেছে এবং তারা নিজেদের স্বার্থে সবকিছু ব্যবহার করতেছে। কোমর পর্যন্ত পানি, এখানে চলাফেরা মনে করেন যে মানুষের যাতায়াত, মানুষের দোকানপাট সব তো ডুবে গেছে। এবার মানুষ কি করে খাবে? এখন মনে হয় সরকারের যদি চায় যে মনে করেন যে আমাদের দুর্ভোগটা ওনারা দূর করতে পারবে। বাংলাদেশের ড্রেনের যে অবস্থা, ড্রেন ঘাটে ময়লা আবর্জনা থাকে, মানুষ ড্রেন পরিষ্কার করে না, ড্রেন ঘাট ময়লা করে রাখে, এই কারণে পানিগুলো নামতে পারে না, রাস্তাঘাটে এরকম পানি থাকে। অনেক কষ্ট করে সকালবেলায় যাওয়া লাগছে এরকম পানির উপর দিয়ে, এখনো যাওয়া লাগে। 97 থেকে ঢাকা, তখন থেকে দেখে গ্রিন রোডে এখান থেকে নিউ মার্কেটের এই রোডটা খুবই জঘন্য অবস্থা। এটা পরিকল্পনা আজকে থেকে না, কোনো সরকারি এটা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারে নাই। এটা নিচু, এই জায়গাটা নিচু। যে সরকারি আসছে কোনো সরকারি এটা বাস্তবায়ন করতে পারবে না, ভবিষ্যতে পারবে কিনা আল্লাহই ভালো জানে। সিটি কর্পোরেশনের কাছে ড্রেন পরিষ্কার করা হয় না, ময়লা চলে ফেলা। এই বেহাল দশা হচ্ছে অতিবৃষ্টির কারণে, মানে যেভাবে পানিগুলো যাওয়া দরকার, যে ড্রেন ব্যবস্থা আছে ওই ড্রেন ব্যবস্থা টোটালি ভালো না এক কথায় বলতে গেলে। মানে যে ধারণ ক্ষমতা ড্রেন সইতে পারে এই পরিমাণ ড্রেনে পর্যাপ্ত জায়গা নেই। পানি অতিরিক্ত পানি বৃষ্টির কারণে এই পানিগুলো যেতে পারতেছে না। গত পর্বে কইছিলাম চট্টগ্রাম ডোবে প্রকৃতির কারণে। জোয়ার, পাহাড়, সমুদ্র, প্রকৃতি চট্টগ্রামকে সৌন্দর্যই শুধু দেয় নাই, কিছু বিপজ্জনক বৈশিষ্ট্য দিছে। ঢাকার বেলায় চট্টগ্রামের মতো এই অজুহাতটা খাটে না। ঢাকায় যে ডুবে এটা প্রকৃতির খেয়াল না, এটা একটা ধীর পরিকল্পিত। এই শহরের রক্ষা ব্যবস্থা নিজের হাতে আমরা ধ্বংস করছি। 3টা সংখ্যা শোনেন তাহলেই বুঝবেন। এক সময় ঢাকায় প্রাকৃতিক খাল ছিল 65টা, আজকার যত টিকে আছে 26টা, বাকি প্রায় 40টা খাল দখল হয়ে ভরাট হয়ে চিরতরে হারায় গেছে। এখন নতুন প্রজন্ম জানেও না যে ওইখানে একদিন খাল ছিল। 2 নাম্বার, একটা সুস্থ শহরে মাথাপিছু অন্তত 4.5 বর্গমিটার জলাধার থাকার কথা, একজনের জন্য 4.5 বর্গমিটার। পুকুর, বিল, লেক সব মিলা ঢাকায় আছে মাত্র 1.5 বর্গমিটার, আদর্শের 1/3। আর গত 44 বছরে 1980 থেকে 2024 ঢাকা তার 60% বেশি জলাধার হারায় ফেলছে। একই সময় শহরের কংক্রিট ঢাকা এলাকা বাড়ছে প্রায় 7.5 গুণ। 1980-তে ছিল মাত্র 7%, এখন 49%। যে পরিমাণে কংক্রিট কাঠামো থাকার কথা ছিল সেই পরিমাণে কংক্রিট কাঠামো 50টা থানার মধ্যে 30টারই সেই নিরাপদ সীমা অতিক্রম করে গেছে। ধানমন্ডি, মিরপুর, উত্তরার মতো এলাকা 80 থেকে 90% কংক্রিট, শুধু কংক্রিট। শহরটা আক্ষরিক অর্থে একটা কংক্রিটের চাদরে ঢেকে গেছে, যার নিচে পানি ঢোকার আর কোনো জায়গা নাই, ফাঁকা নাই। যে বক্স কালভার্ট দিয়ে পানি যাওয়ার কথা সেগুলোর ভেতরে ময়লা পানিতে পলিতে জমাট বেঁধে এখন স্বাভাবিক প্রবাহের 5 থেকে 10% গতিতে মাত্র পানি টানে। মানে নালা আছে কাগজে, বাস্তবে মৃত। খাল আর কালভার্টের ভেতরে পানি জমে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। তাহলে বুঝেন বৃষ্টির পানি নামবে কোথায় দিয়ে? খাল নাই, জলাধার নাই, নালা বন্ধ, পানি যাওয়ার সব দরজা আমরা নিজের হাতে বন্ধ করে দিছি। এখন বৃষ্টি নামলে পানি রাস্তাতেই থাকে, আর কোনো উপায় তো রাখিনি। এইটাই হইতেছে ঢাকার আসল গল্প। প্রকৃতি ঢাকারে ডোবায় না, ঢাকা আমরা ডুবাইছি, নিজেরা ডুবাইছি। আমরা খালটাল পরিষ্কার করি, তারপরে আবার সেটা ভরে যায়। কেন? কারণ খালটাল পরিষ্কার করা এটা একটা ঘটনা, কিন্তু এটাকে ঠিক রাখা, পরিষ্কার রাখা এটা একটা ব্যবস্থা। মোহাম্মদপুরে খাল কার্টুনিস্ট মিশুর উদ্যোগে পরিষ্কার করা হলো, কয়েকদিন পরে আবার ময়লা জমতে শুরু করলো। কারণ পরিষ্কার করা একটা ঘটনা, কিন্তু পরিষ্কার রাখা একটা ব্যবস্থা, আর সেই ব্যবস্থা করার সক্ষমতা আমাদের নাই। সেই পুরানো অভিশাপ, যৌথ সম্পদের ট্র্যাজেডি। খালে ময়লা ফেললে ব্যক্তির লাভ, এক ব্যাগ ময়লা, কিন্তু ক্ষতি গোটা শহরে ছড়ানো। তাই এলাকাবাসী যারা পরিষ্কার খালের সরাসরি সুবিধাভোগী তারাই খালে ময়লা ফেলে। আর একটু পরিষ্কার করে বলি, একটু বুঝতে সুবিধা হবে। দেখেন কিভাবে এটা কাজ করে। ধরেন আপনি খালের পাশে থাকেন, মানে আপনি বা যে কেউ একজন, আপনার হাতে একটা ব্যাগ ময়লা। আপনার 2টা পথ, হয় হাইটে গিয়ে ডাস্টবিনে ফেলবেন, নয়তো জানলা দিয়ে খালে ছুঁড়ে ফেলবেন। এখন আপনি মনে মনে হিসাব করেন, খালে ফেললে আপনার লাভ তো, সময় বাঁচলো, কষ্ট বাঁচলো, যাইতে হইলো না হাইটে হাইটে। আর ক্ষতি আপনার এক ব্যাগ ময়লা তো গোটা খাল বরাদ হয়ে যাবে না, তাই না? ক্ষতিটা এত সামান্য, যে এত ছড়ানো যে আপনি নিজের টেরও পাবেন না। তাইলে আপনার ব্যক্তিগত হিসাবে খালে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? যৌক্তিক কাজ। লাভ পুরাটা আপনার, ক্ষতির ভাগটা গোটা শহরে।
যার মধ্যে আপনি একজন, আপনার উপরে সামান্য পড়বে। সমস্যা হইলো এই একই হিসাব খাল পাড়ের প্রত্যেকে করে। 10,000 মানুষ প্রত্যেকে ভাবে আমার এক ব্যাগে কি বা হবে, আর 10,000 ব্যাগ জমে খালটা মরে যায়। এখানে আসল পেঁয়াজটা, যে এলাকাবাসী পরিষ্কার খালের সবচেয়ে বড় সুবিধাভোগী, শুকনো রাস্তা, মশাহীন পাড়া, তারাই খালটা ভরাট করে ফেলে। কারণ প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়ায়, ঠিক সিদ্ধান্তটা নেয়, ঠিক কথা করে, ঠিক কাম করে আর কি। কিন্তু সবার সে ঠিক কাম একসাথে জড়ো হয় একটা ভুল ফল বানায়, সবার ক্ষতি হয়। ব্যক্তির যুক্তি আর সমষ্টির স্বার্থ এখানে উল্টা দিকে টানাটানি করে, বুঝিছাও? ভাগের মা গঙ্গা পায় না। বাংলাদেশ যেন এই প্রবাদটাকে জাতীয় একটা নীতিতে, ট্র্যাজেডিতে পরিণত করছে। এখন কইতে পারেন যে এইটা তাইলে কেমনে করে সমাধান করবেন? সমাধান আছে, আমি এপিসোডে দেখাই দেব। আমারে নিয়া আমার এইটারা ট্রল করে সব জানতা হলে। সারা দুনিয়া অনেকে এমন সমস্যা পড়ে নাই, আমাদের সমস্যাগুলো তো ইউনিক না, তার সমাধানও করছে সারা দুনিয়া। তাদের উদাহরণ দেখে আমরা সমাধানের রাস্তা বের করতে পারি। এর জন্য তো সব জানতে হওয়ার দরকার পড়ে না, তাই না? কাণ্ডজ্ঞান থাকলেই হয়। ওই আলাপে যাওয়ার আগে আরো কয়েকটা জিনিস একটু দেখে নিই, এই ঢাকার জলবদ্ধতা বোঝার জন্য এটা খুব জরুরি। কি কি আসেন দেখি। ঢাকার ড্রেনেজ এটা গঠনগতভাবে পঙ্গু। 4টা জায়গায় আমি আইডেন্টিফাই করে বলতেছি। 1 নাম্বার, ঢাকার বৃষ্টির পানি সামলায় মূলত 4টা আলাদা সংস্থা, প্রত্যেকের ভাগে আলাদা আলাদা টুকরা। পানি উন্নয়ন বোর্ড চালায় বাঁধের রেগুলেটর এবং গেট, 52টা সুইচ গেট আছে, একটা পাম্প স্টেশন আছে। ওয়াসা চালায় বড় খাল এবং পাইপ, 385 কিলোমিটার ড্রেন আছে, 4টা পাম্প আছে, 10 কিলোমিটার বক্স কালভার্ট আছে। সিটি কর্পোরেশন চালায় ছোট নালা, উত্তরে 1250 কিলোমিটার, দক্ষিণে 961 কিলোমিটার। আর রাজুক তাদের নতুন রাস্তার পাশে ড্রেন বানায়। এখন বুঝেন, 1 ফোঁটা বৃষ্টির পানি নদীতে পৌঁছাইতে হলে তাকে রাজুকের ড্রেন, সিটি কর্পোরেশনের নালা, ওয়াসার খাল, পানি উন্নয়ন বোর্ডের গেট, 4টা মালিকানা পার হইতে হবে। 1 ফুল মে 2 মালি না, 1 ফুল মে 4 মালি। ঠিক যেখানে মালিকানা বদলায় ওইখানে গ্যাঞ্জাম বাঁধে, পানি আটকায়। বুয়েটের একটা গবেষণা সরাসরি বলছে যে কেউ কারোর সাথে সমন্বয় করে না, অথচ সব কাজ পরস্পর সংযুক্ত। এক জায়গায় সমস্যা হলে পুরা পানির প্রবাহ চ্যানেল আটকে যায়। 2 নাম্বার সমস্যা কি? ঢাকার পানি নামে মূলত গ্র্যাভিটিতে, মাধ্যাকর্ষণে। এর মানে উপর থেকে নিচে নামে স্বাভাবিকভাবে, স্বাভাবিক গতিতে পানি যেভাবে নামে আর কি, গড়ায় গড়ায় নদীতে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হইতেছে যে মে থেকে অক্টোবর এই টাইমে আমাদের ঢাকার আশেপাশে যে নদীর পানি স্তর, শহরের ভেতরের যে পানি স্তর তার চেয়ে উঁচু হয়ে যায়, বুঝছেন? গ্র্যাভিটি উল্টা কাজ করে, নদীর পানি শহরের মধ্যে ঢুকে পড়ে, পানি বেড়ানোর বদলে নদীটাই শহরে ঢুকে ফেলে। তাইলে আপনার ওই যে দিক দিয়ে নদীতে পানি যাবে সেটা বেড বন্ধ করে পাম্প চালানো ছাড়া তো কোনো উপায় নাই। এই চট্টগ্রামে যে জোয়ার সমস্যায় হুবহু একই রকম ঢাকাই সংস্করণ, শুধু সাগরের বদলে নদী। আর ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে না, কিন্তু মাত্র 6 থেকে 8 মিটার উঁচু। শহরের পূর্বাংশ মানে বালু নদীর দিকের এলাকা যেমন রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো, ডেমরা, যাত্রাবাড়ি সবচেয়ে নিচু। পশ্চিম এলাকা 2080 সালে বন্যার পর বেড়িবাঁধ দিয়ে ঘেরা হয়েছে, কিন্তু পূর্বাংশে এই সুরক্ষার বাইরে, খোলা নিচু প্লাবনভূমি, তাই ওইখানে পানি জমে সবচেয়ে বেশি, নামে সবচেয়ে দেরিতে। 3 নাম্বার সমস্যা কি? কমলাপুর স্টেডিয়ামের পাশে সিটি কর্পোরেশনের একটা পাম্প স্টেশন আছে, কাগজে কলমে মিনিটে 8.5 লাখ লিটার পানি সরাইতে পারে, কিন্তু ভারী বৃষ্টির পর সেটা কাজেই লাগে না। কেন জানেন? কারণ এর সাথে যে যুক্ত নালা আর বক্স কালভার্ট এটা বন্ধ, পানি যায় না ওই পর্যন্ত। পাম্প আছে কিন্তু পাম্পের মুখ পর্যন্ত পানি পৌঁছায় না, মানে কাগজে আছে কিন্তু কাম করে না। এতে যন্ত্র আছে, নিখুঁত আছে, ইনভেস্টমেন্ট আছে, কিন্তু একটা যন্ত্র নিখুঁত হলে কাজ করতেছে না, কারণ শিকলের যে বাকি জায়গা ওটা ভাঙা থাকলে গোটাটাই তো অকেজ, তাই না? এরপরের সমস্যা কি? ডিএনডি বাঁধ। ঢাকার দক্ষিণের ডিএনডি এলাকা বন্যা ঠেকাইতে চারিদিকে বাঁধ দিয়ে ঘেরা, আপনারা তো জানেন। বাঁধ বাইরে বন্যা ঠেকায় কিন্তু ভেতরের বৃষ্টির পানি আটকে দেয়, এটা বাইরেতে দেয় না। সেটা বের করার একমাত্র উপায় হচ্ছে পাম্প, আর পাম্প এত সক্ষম না। পাম্প যত পরিমাণে পানি আসে বের করতে হয় সেটা পারে না পাম্প। তাহলে হইলটা কি? বাদ দিয়া বাইরের বন্যা ঠেকাইলেন কিন্তু ভেতরের বৃষ্টির পানিও আটকা পড়লো। তো আগে এই পানি শুষে নিত ভেতরের কৃষি জমি। 1962 সালে ডিএনডির এলাকার ভেতরে 80% ছিল ধান ক্ষেত, প্রকৃতির এটা স্পঞ্জের মতো, পানি গেলে টেনে নেয়। কিন্তু নগরায়নে ওই কৃষি জমির নামে আসতে 25% নিচে, বাকিটা কংক্রিট। এখন পানি শোষণের জায়গাও নাই, বেড়ানোরও পথ নাই, আর পাম্প কাজ করে না। আমার পাম্প যা দরকার তার চেয়ে কম। ফল কি? বাঁধের ভেতরে প্রায় 87% এলাকায় এখন বৃষ্টি হলে ডুবে যায়। সুরক্ষার জন্য বাদই হয়ে উঠলো জলাবদ্ধতার উৎস।